আপনি যদি অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা নাইকাতে হেয়ার গ্রোথ সিরাম লিখে সার্চ করেন, তাহলে একটা ব্র্যান্ড ডেফিনেটলি আপনার সামনে আসবে, আর তা হলো উইশ কেয়ার। Wishcare, 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 Wishcare. Wishcare. তবে এক্ষেত্রে মজার বিষয় হলো কয়েক বছর আগেও এই ব্র্যান্ডের নাম খুব কম মানুষই জানতো। আজ তারা ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং বিউটি ব্র্যান্ডসের মধ্যে একটি। ফিনান্সিয়াল ইয়ার 2025-এ কোম্পানি প্রায় 200 কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছে। অ্যানুয়াল রান রেটও প্রায় 300 কোটি ছাড়িয়েছে। সবচেয়ে ইমপ্রেসিভ অ্যাসপেক্ট হলো এই এক্সট্রাঅর্ডিনারি গ্রোথের সাথে ব্র্যান্ডটি তার প্রফিটেবিলিটিও ধরে রেখেছে। কিন্তু আসল প্রশ্ন রেভিনিউ নয়, প্রশ্ন হলো যেখানে মামাআর্থ, মিনিমালিস্ট, পিলগ্রিম, ডট অ্যান্ড কি এর মতো ব্র্যান্ডগুলি মার্কেটিং এর পিছনে কোটি কোটি টাকা খরচ করছে, সেখানে উইশ কেয়ার কিভাবে এত দ্রুত কনজিউমার ট্রাস্ট তৈরি করলো? আর একটিমাত্র হেয়ার গ্রোথ সিরামই বা কিভাবে ব্র্যান্ডের ডিফাইনিং আইডেন্টিটি হয়ে উঠলো? নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজ আমরা উইশ কেয়ারের বিজনেস মডেলকে প্রোডাক্ট লেন্স দিয়ে নয়, সাইকোলজি লেন্স দিয়ে অ্যানালাইজ করব। কারণ বিউটি ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে মানুষ প্রোডাক্ট কেনে নিজেকে আরো সুন্দর এবং কনফিডেন্স দেখানোর জন্য। উইশ কেয়ার তার জার্নি শুরু করেছিল 2019-এ, যার নেপথ্যে ছিলেন ফাউন্ডার স্তুতি কোঠারি। যদিও তখন তিনি কর্পোরেট জব করতেন এবং বিভিন্ন শহরে শিফট করার কারণে তার নিজেরই হেয়ার ফল হতে থাকে। এই প্রবলেম থেকে সলিউশন পেতে তিনি বাজারের বেশিরভাগ হেয়ার অয়েল এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনে ইউজ করতে শুরু করেন। কিন্তু তার অবজারভেশন থেকে যেটা পাওয়া গেল তা হলো যেসব প্রোডাক্ট মার্কেটিংয়ে যতটা প্রমিস করে, রেজাল্ট ঠিক ততটা দেয় না। আর তখন থেকেই তিনি নিজের জন্য ছোট্ট ছোট্ট ব্যাচ ফর্মুলেশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করেন। তার তৈরি প্রোডাক্ট ব্যবহার করে যখন ফ্রেন্ডস এবং ফ্যামিলি পজিটিভ ফিডব্যাক দিতে শুরু করে, তখনই তার বিজনেস শুরু করার কথা মাথায় আসে। এরপর স্তুতি এর সঙ্গে জয়েন করেন অঙ্কিত কোঠারি এবং আয়ুষ কোঠারি। 2019 সালে উইশ কেয়ার অফিসিয়ালি লঞ্চ হয়। বিউটি ইন্ডাস্ট্রিতে একটা খুব কমন মিস্টেক দেখা যায়। অনেক ফাউন্ডার মনে করেন যত বেশি ক্যাটাগরিতে প্রোডাক্ট লঞ্চ করা যাবে তত দ্রুত ব্র্যান্ড বড় হবে। তাই একসঙ্গে ফেস ওয়াশ, শ্যাম্পু, সোপ, পারফিউম, লিপস্টিক সবকিছু মার্কেটে নিয়ে আসে। কিন্তু এই স্ট্র্যাটেজির একটা বড় সমস্যা হলো যখন ব্র্যান্ড আইডেন্টিটি অনেকগুলো প্রোডাক্টের মধ্যে ছড়িয়ে যায়, তখন কনজিউমারের মাইন্ডে কোনো একটাও প্রোডাক্ট স্ট্রংলি জায়গা করে নিতে পারে না। উইশ কেয়ার কিন্তু এই ভুলটা করেনি। শুরু থেকেই তারা হিরো প্রোডাক্ট স্ট্র্যাটেজি ফলো করেছে। কোম্পানি খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে প্রথমে কাস্টমারের মনে রাখার জন্য একটা স্পেসিফিক প্রোডাক্টকে হিরো প্রোডাক্ট হিসাবে বানাতে হবে, যেটা একটা প্রবলেমের সলিউশন হিসাবে দেখাবে। তাই প্রথমেই তারা এমন একটি হিরো প্রোডাক্ট তৈরি করার দিকে ফোকাস করে যা ইন ফিউচার ব্র্যান্ডের আইডেন্টিটি হয়ে উঠতে পারে। এই যেমন ধরুন, অ্যাপেল বললেই আমাদের মাথায় প্রথমে আইফোনের কথা আসে। ডাইসনের নাম শুনলে পারে ভ্যাকুয়াম ক্লিনারের কথা মনে পড়ে। দি অর্ডিনারি মানেই অনেকের ক্ষেত্রে নিয়াসিনামাইড সিরামের কথা মনে হতে পারে। অর্থাৎ একটি প্রোডাক্টই পুরো ব্র্যান্ডের মেন্টাল শর্টকাট হয়ে যায়। আজও অনেক কনজিউমার উইশ কেয়ার ব্র্যান্ডের নাম না জানলেও হেয়ার গ্রোথ সিরাম চিনে, আর এটাকেই মার্কেটিংয়ে বলে ক্যাটাগরি মেমোরি। এবার একটা ইন্টারেস্টিং কনজিউমার সাইকোলজি আপনাকে বোঝাই। হেয়ার কেয়ার ক্যাটাগরিতে কিন্তু স্কিন কেয়ারের তুলনায় অনেক বেশি ইমোশনাল। কারণ অ্যাকনে বা স্কিন ইনপারফেকশন অনেক সময় মেকআপ দিয়ে কিছুটা হাইড করা যায়, কিন্তু হেয়ার লস সহজে লুকিয়ে রাখা যায় না। কনজিউমার প্রতিদিন নিজের সমস্যার মুখোমুখি হচ্ছে, আর এই ডেলি রিমাইন্ডারই প্রবলেম অ্যাওয়ারনেসকে আরো স্ট্রং করে তুলছে। মার্কেটিং এর ভাষায় কোনো প্রবলেম যত বেশি ফ্রিকোয়েন্সিতে মানুষ ফিল করে, সেই প্রবলেমের সলিউশন খোঁজার ইন্টেন্ট ও তত বেশি তৈরি হয়। উইশ কেয়ার মানুষের ইনসিকিউরিটিকে এক্সপ্লয়েট করেনি, বরং কনজিউমারের ইমোশনকে আন্ডারস্ট্যান্ড করেছে। তাই তাদের কমিউনিকেশন কখনো গ্ল্যামারাস বিউটি বা আনরিয়াল ট্রান্সফরমেশনের ওপর দাঁড়ায়নি, বরং বারবার ফোকাস করেছে এমন কিছু মেসেজের ওপর যা কনজিউমার প্রতিদিন নিজের জীবনের সাথে রিলেট করতে পারে। তাদের আরেকটা স্মার্ট ডিসিশন হলো পজিশনিং। উইশ কেয়ার কখনো নিজেকে আয়ুর্বেদিক ব্র্যান্ড হিসেবে সেল করেনি, আবার পিওর ক্লিনিক্যাল ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ড বলেও দাবি করেনি। ওরা একটা মিডল গ্রাউন্ড তৈরি করেছে, সায়েন্স ব্যাকড ইনগ্রেডিয়েন্টস, প্লান্ট বেসড ফর্মুলেশন, ডেলি ইউজেবিলিটির। এই পজিশনিং এর কারণেই একই প্রোডাক্ট একজন 22 বছরের কলেজ স্টুডেন্টও কিনেছে, আবার 40 বছরের ওয়ার্কিং প্রফেশনালও কিনছে। ফলে তাদের মার্কেট পজিশন দিন দিন বেড়েই চলেছে। এবার
প্রাইসিং সাইকোলজি নিয়ে কথা বলা যাক। অনেকেই মনে করেন প্রাইস যত কম হবে তত বেশি সেলস হবে, কিন্তু বিউটি ক্যাটাগরিতে ইকুয়েশনটা একটু অন্যরকম। অনেক সময় ঠিক উল্টোভাবে কাজ করে, কারণ এখানে কাস্টমার প্রোডাক্ট কেনার সময় অনেকেই ইনগ্রেডিয়েন্টস লিস্ট বা ফর্মুলেশন অ্যানালাইজ করেন না, বরং সহজ একটি মেন্টাল শর্টকাট ব্যবহার করেন। ধরুন বাজারে দুটি হেয়ার সিরাম আছে, একটির দাম 199 টাকা, অন্যটি 699 টাকা। বেশিরভাগ কনজিউমার দুটির ইনগ্রেডিয়েন্টস লিস্ট কম্পেয়ার না করে দাম বেশি তাহলে হয়তো কোয়ালিটি ভালো এটা ধারণা করবে। বিহেভিয়ারাল ইকোনমিক্সে এই কগনিটিভ শর্টকাটকে বলা হয় প্রাইস কোয়ালিটি হিউরিস্টিক, অর্থাৎ মানুষ অনেক সময় দামকেই কোয়ালিটির একটি ইন্ডিকেটর হিসাবে ধরে নেয়। উইশ কেয়ার এমন প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়েছে যা নাইদার বাজেট নন লাক্সারি, আর এই ব্যালেন্স প্রাইসিংই উইশ কেয়ারকে মার্কেটে লিড করতে অনেকটাই হেল্প করেছে। এখন একটি বড় প্রশ্ন, উইশ কেয়ার কি শুধু একটি হেয়ার গ্রোথ সিরাম কোম্পানি? উত্তর হলো না। আসলে হেয়ার গ্রোথ সিরাম ছিল তাদের এন্ট্রি পয়েন্ট। হেয়ার গ্রোথ সিরামের মাধ্যমে তারা প্রথমে কাস্টমারের ট্রাস্ট বিল্ড করেছে, দেন ধীরে ধীরে সানস্ক্রিন, বডি লোশন, লিপ বাম, ফেস সিরামের মতো আরও বিভিন্ন পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতে নিজেদের ব্র্যান্ড এক্সপেনশন করেছে। আজ উইশ কেয়ার শুধু নিজের ডিটিসি ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ নয়, অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পেল, মিন্ট্রা ছাড়াও আরও 15টি বেশি মার্কেট প্লেসে তাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল। ফলে একদিকে যেমন ব্র্যান্ড ডিসকভার অ্যাবিলিটি বেড়েছে, অন্যদিকে কনজিউমার অ্যাকুইজিশনের জন্য কোনো একটি সেলস চ্যানেলের উপর নির্ভর করা হচ্ছে না। মাল্টি চ্যানেল প্রেজেন্স তাদের রিচ, ভিজিবিলিটি এবং লং টার্ম গ্রোথ তিনটেকেই আরও শক্তিশালী করেছে। এবার আসি লাস্ট পার্টে, উইশ কেয়ার পুরো বিজনেস জার্নি থেকে আপনি কি কি বিজনেস লেসন শিখতে পারেন। ফার্স্ট, ব্র্যান্ড লঞ্চ করার আগে এমন একটি পেইনফুল প্রবলেম আইডেন্টিফাই করুন যেটা মানুষ ডেইলি ফিল করে। সেকেন্ড, শুরুতেই 100টা প্রোডাক্ট লঞ্চ করার দরকার নেই। অনেক সফল ব্র্যান্ডের মতো একটি পাওয়ারফুল হিরো প্রোডাক্টই পুরো কোম্পানিকে মার্কেটে স্ট্যাবলিশ করে দিতে পারে। থার্ড, প্যাকেজিং শুধু সুন্দর দেখানোর জন্য নয়, প্যাকেজিং হলো ট্রাস্ট কমিউনিকেট করার একটি পাওয়ারফুল টুল। মনে রাখবেন, কাস্টমার যখন প্রোডাক্ট হাতে নেয় তখন প্যাকেজিংয়ে প্রথম ইমপ্রেশন তৈরি করে। ফোর্থ, প্রিমিয়াম প্রাইসিং মানেই এক্সপেন্সিভ হওয়া নয়। প্রিমিয়াম প্রাইসিং এর আসল উদ্দেশ্য হলো প্রোডাক্টের পারসিভড ভ্যালু বাড়ানো, যাতে কাস্টমার দাম নয় কোয়ালিটি এবং ট্রাস্টকে গুরুত্ব দেয়। অ্যান্ড ফাইনালি, ইম্পর্টেন্ট অ্যান্ড মোর ইম্পর্টেন্ট লার্নিং হলো বিউটি বিজনেস আসলে কসমেটিক্স ওয়ার্ল্ডের বিজনেস নয়, এটি কনফিডেন্সের বিজনেস। আর যে ব্র্যান্ড এই কনফিডেন্স তৈরি করতে পারে, কাস্টমার সেই ব্র্যান্ডকেই শুধু একবার নয় বারবার বেছে নেয়। প্রবাবলি এই কারণেই মাত্র কয়েক বছরের মধ্যে উইশ কেয়ার একটা ছোট্ট ডিটুসি স্টার্টআপ থেকে প্রায় 200 কোটির রেভিনিউ ব্র্যান্ডে পরিণত হয়েছে এবং এখন গ্লোবাল এক্সপেনশনের দিকেও এগোচ্ছে। তো এই ছিল আমাদের আজকের কেস স্টাডি। আশা করি বিউটি বিজনেস সম্পর্কে কিছুটা হলেও ইনসাইট আপনি এই ভিডিও থেকে পাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।